বাসর ঘরে ঢুকতেই বউ বলল, আমি কি একটা সিগারেট খেতে পারি? কথাটা শুনেই আমি আমার বউয়ের দিকে এক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এরপর আমার বউ আমতা আমতা করে বলল, মানে আপনার যদি সমস্যা হয় তাহলে আমি বাইরে গিয়ে খেয়ে আসি। না, বাইরে যেতে হবে না, এখান থেকেই খান, আর আমাকেও একটা সিগারেট দিয়েন। এরপর আমার বউ অবাক হয়ে বলল, আপনিও কি সিগারেট খাবেন? হ্যাঁ খাবো, আপনার কোনো সমস্যা? আর ইউ সিরিয়াস? অফকোর্স সিরিয়াস। আপনি যখন খেতে পারেন তবে আমি কেন পারবো না? কথাটা বলেই আমি এবার চুপ হয়ে গেলাম। তার কারণ আমি সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারি না। এই মুহূর্তে আমি কি করব ঠিক কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মেয়েটা সর্বদা তার দৃষ্টি আমার ওপর রাখছে। অতঃপর একটু পর আমি বললাম, সিগারেট খেলে কি হয় জানেন? জানি। জানেন, তো আবার খান কেন? ভালো লাগে তাই খাই। শুধু ভালো লাগার জন্যই খান? না, তবে নিকোটিনের ধোঁয়ায় কষ্টগুলো উড়িয়ে দেওয়া যায় তাই। এভাবে একেবারে কষ্ট চলে যায়? না, তা যায় না। তবে যখনই এটা খাই তখনই সব কষ্ট কিছুটা ভুলে থাকতে পারি। কষ্ট কি শুধু আপনি একাই পান? জানি না, তবে আমার কষ্টটা সীমাহীন। আমরা ছেলেরা কষ্ট পেলে কি করি জানেন? হ্যাঁ জানি তো। কি আর করেন? আপনারা তো চাইলেই আমাদের মতো কান্না করতে পারেন না, বরং আপনাদের নিজেদের সব কষ্ট লুকিয়ে রাখতে হয়। আপনারা শুধু এটা দেখেন যে আমরা শুধু নিজেদের কষ্ট লুকিয়ে রাখতে পারি, তাই তো? যাই হোক, সিগারেট খেলে যদি সব কষ্ট দূর হয়ে যেত তবে আপনার মতো প্রত্যেক মেয়েও সিগারেট খেত। আমার মতো কষ্ট পেয়েছেন কখনো? কিসের কষ্ট আপনার? একজন আমাকে ছেড়ে চলে গেছে, কথা দিয়েও কথা রাখেনি, তাই আর কি। আপনি হাসছেন কেন? আপনার কথা শুনে। আমি কি কোনো হাসির কথা বলেছি? কেউ ছেড়ে চলে গেছে, যেতেই পারে। হ্যাঁ, এর জন্য কষ্ট হতেও পারে, তাই বলে সিগারেট খেতে হবে? দেখুন, আমার ব্যাপারে আপনি এখনো পর্যন্ত কিছুই জানেন না। আপনি না বললে আমি কিভাবে জানবো? সেটা আপনার না জানলেও চলবে। আমি এই বলে রাগে দুঃখে দাঁত কড়মড় করে রুম থেকে বেরিয়ে ছাদে চলে আসলাম। এরপর একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকলাম। হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতেই পেছন ফিরে তাকালাম। এ কি আপনি? এখানে এসেছেন কেন? কেন, আসতে পারি না বুঝি? আমি আর কিছুই বলছি না, চুপচাপ সিগারেট টেনেই যাচ্ছি। একটু পর আমি বললাম, আপনি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন, যান। আমি একা একা কিভাবে ঘুমাবো? জানি না। আপনি না গেলে আমিও যাব না। পাগলামি করবেন না, আজ আমার আর ঘুম আসবে না। কেন? ওকে খুব মনে পড়ছে। একটা কথা জিজ্ঞেস করব? কি? রাগ করবেন না তো? আমাকে দেখে কি খুব বেশি রাগী মনে হয়? না, আসলে আপনার লাইফে অন্য কেউ ছিল, তাই না? হুম। আপনার জীবনের গল্পটা আমাকে শোনাবেন? কি হলো, চুপ করে আছেন কেন? ভালো লাগছে না। শুনুন, হৃদয়ে জমানো চাপা কষ্ট কাউকে শেয়ার করলে মন হালকা হয়। হয়তো। তাহলে শেয়ার করুন আমার সাথে। অন্য একদিন বলবো। না, আজকেই বলেন। এখন কি আমাকে জোর করে বলাবেন নাকি? আচ্ছা, আমি কি খুব বেশি খারাপ? না। হয়তো আমাকে আপনার পছন্দ হয়নি, তাই তো? যদি আমার সাথে না থাকতে চান তবে বলে দিয়েন, ডিভোর্স দিয়ে দিব। তাহলে তো আপনার সুবিধা হয়, তাই না? সুবিধা হয় মানে? কি বলতে চান আপনি? গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করতে সুবিধা হবে? আরে জানি তো। কি? দেখুন, আপনাকে আমি আগেও বলেছি যে আমার কোনো জিএফ নেই। আমি আর কিছুই বললাম না, চুপ করে রইলাম। ছেলেটা ঠিক কী করবে বুঝে উঠতে পারছে না। অতপর আমাকে ফিলিপ করানোর জন্য তানভীর আমার হাত ধরে বলল,
প্লিজ বিলিভ মি, আমার কোনো জিএফ নেই। আমি সবসময় চেয়েছি যে যার সাথে আমার বিয়ে হবে সেই হবে আমার জিএফ, আর তার সাথেই আমি প্রেম করব। আমি দেখেছি আমার বন্ধুরা একটার পর একটা রিলেশন করে স্যাকা খেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়, কত ন্যাকামি করে। আমার এসব একদম ভালো লাগে না। হুম, বুঝলাম। এবার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, একটু একটু। কি? না, কিছু না, আপনি ফ্রেশ হয়ে আসুন। হ্যাঁ, তবে একটু ওয়েট করুন, আমি ফ্রেশ হয়ে কফি বানিয়ে আনছি। কফি খেতে খেতে আপনার জীবনের সব গল্প শোনা যাবে। এই বলে এক দৌড় দিয়ে তানভীর ছাদ থেকে চলে গেল। ছেলেটার পাগলামি দেখে নিজের অজান্তেই আমার মুখের কোণে হাসি চলে আসলো। কেমন বাচ্চাদের মতো স্বভাব। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। প্রথমে রাজি হইনি, কিন্তু মা বাবার পরিশ্রান্ত হাসিটা ধরে রাখতে এক প্রকার চাপে পড়েই বিয়েটা করেছি। ওর নাম তানভীর। চেহারাটা একেবারে রাজকুমারের মতো, যে কোনো মেয়ে দেখলে প্রেমে পড়ে যাবে। প্রথমে দেখে আমিও একটু থমকে গিয়েছিলাম। তাই আমি মা বাবাকে বলেছিলাম যে এত সুন্দর চেহারার ছেলে কোথাও না কোথাও নির্ঘাত রিলেশন আছে, বিয়ের পরেই ভেগে যাবে। কিন্তু সবাই বলল যে আসলে ছেলেটার কোনো রিলেশন নেই। আমিও কিছুতেই বিশ্বাস করলাম না। ও, আমার নামটা হচ্ছে নুসরাত। বিয়ের আগে তানভীরকে লজ্জা লজ্জা মুখ করে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা একটা কথা বলবো, জি বলেন। আপনার কয়টা গার্লফ্রেন্ড আছে? দেখলাম তানভীর রাগী লোক নিয়ে দাঁত কড়মড় করতে করতে বলেছিল, আপনার কি মনে হয় যে আমি 10-12টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি? আপনি এত সুন্দর দেখতে, গার্লফ্রেন্ড তো থাকার কথা। তো কি, আমি জানি আমি অনেক সুন্দর দেখতে, অনেক মেয়েই আমার পিছে ঘুরে, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। কেন পাত্তা দেন না? বলবো কোনো একদিন। এই বলে তানভীর আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে এর সাথে আমার বিয়ে হলে নিশ্চয়ই পরের দিন কারো হাত ধরে চলে যাবে। অবশ্য আমিও সেটাই চাই, কিন্তু ছেলেটার হাবভাব দেখে তেমন কিছুই মনে হচ্ছে না। ওই তো তানভীর ফ্রেশ হয়ে কফি হাতে নিয়ে চলে এসেছে, কিন্তু হাতে দেখছি 1 কাপ কফি। তানভীর কি জানে না যে আমিও কফি খেতে পছন্দ করি? কি স্বার্থপর, শুধু নিজের জন্যই বানিয়ে এনেছে। অতঃপর আমি তানভীরকে বললাম, আপনি কি একাই কফি খাবেন? না, আপনিও তো খাবেন। তাহলে 1 কাপ কেন? হাসছেন কেন? আপনি কি কিছুই বুঝেন না? কি বুঝবো? 1 কাপ কফি এনেছি, কারণটা কি বলবো? হ্যাঁ, বলেন। উফ, কারণটা হচ্ছে যে দুজনে 1 কাপেই খাবো। এই বলে তানভীর খিলখিল করে হাসতে লাগলো। আমিও খানিকটা মুচকি হেসে আর একটা সিগারেট ধরাতে যাব, ঠিক তখনই তানভীর আমার হাত ধরে বলল, প্লিজ আজ আর খাবেন না, অন্তত আমার জন্য। প্লিজ প্লিজ, সিগারেটের গন্ধ আমার একদম সহ্য হয় না। ওর মুখের দিকে তাকিয়ে কেন জানি আমি থমকে গেলাম। সিগারেট ধরাতে গিয়েও ধরালাম না। ওকে যতই দেখছি আমি ততই অবাক হচ্ছি। এইদিকে না খেয়েও থাকতে পারছি না। অতপর আমি কি করব তা বুঝে ফেলার আগেই তানভীর বলল, আচ্ছা, আপনার যদি সমস্যা হয় তবে আপনি খান, আমি না হয় কিছুক্ষণের জন্য দম বন্ধ করে রাখবো। হোয়াট? দম বন্ধ করে আবার থাকা যায় নাকি? কি আর করব, আপনি তো। আচ্ছা ঠিক আছে, খাবো না। কি, সত্যি? হুম। ওয়াও, আপনি এতগুলা ভালো। এই বলে তানভীরের মুখে কি হাসি, মনে হচ্ছে খুব খুশি হয়েছে সে। এর আগে এতটা খুশি হতে কাউকে দেখি নাই আমি। মন চাচ্ছিল এখনই আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিশিয়ে দিই। তাহলে এবার গল্প শুরু করুন। হ্যাঁ, করব। দাঁড়ান দাঁড়ান, আগে কফিতে একটা চুমুক দিয়ে নিন, না হলে ফিলিংস পাবেন না। এরপর আমি কফির কাপে চুমুক দিতে দিতে বললাম, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে। কিছু অধ্যায় রঙিন, আবার কিছু অধ্যায় সাদা কালো। আর সাথে থাকে কিছু পরিত্যক্ত ভালোবাসার গল্প, যা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। যে গল্পের নায়ক আমার হবার কথা ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম যে আমি নায়ক না,
আমি আসলে মহিলা ভিলেন। ভিলেন বললেও ভুল হবে। আমি আসলে ওই গল্পের নীরব দর্শক ছাড়া আর কিছুই ছিলাম না। ভেরি ইন্টারেস্টিং তো। একটু খুলে বলুন না প্লিজ। আমি এবার দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বললাম, ক্লাস 9-এ থাকতে একটা ছেলেকে ভালো লেগে যায় আমার। ছেলেটার নাম ছিল রাব্বি মাতবার। দেখতে খুব একটা সুন্দর না হলেও তাকে দেখতে বেশ মায়াবী। ও সবসময় পরিপাটি হয়ে স্কুলে আসতো। ওকে ভালো লাগার বিশেষ কারণটা ছিল ওর চুপচাপ স্বভাবের জন্য। ও অন্য আর 5-7টা ছেলেদের মতো না। ক্লাসে স্যারের দিকে ছাড়া আর অন্য কোথাও মনোযোগ দিত না ও। ক্লাসের সব পড়াও সবার আগে দিত। পরীক্ষাগুলোতেও বেশ ভালো রেজাল্ট করত। এক কথায় মেধাবী ছেলে। ক্লাস শুরু হলে মাথা নিচু করে ঢুকতো, আবার ক্লাস শেষ হলেও মাথা নিচু করে বের হতো। রাস্তায় কারো দিকে চোখ তুলে তাকাতো না পর্যন্ত। ওর সব কিছুই আমাকে যেন চুম্বকের মতো টানতো। তারপর? স্কুল গেটের সামনে আমি রোজ দাঁড়িয়ে থাকতাম। আসলে ওকে দেখার জন্যই দাঁড়িয়ে থাকতাম। ও ঠিকই বুঝতে পারতো, কিন্তু চোখ তুলে তাকানোর সাহস পেত না। হয়তো সাহসের থেকে লজ্জাটাই ও বেশি পেত। প্রায় 6 মাস ধরে ওকে ফলো করার পর একদিন প্রথম ওর চিঠি পেলাম। চিঠি দেওয়ার কৌশলটা ছিল এরকম যে আমি স্কুল গেটে ওর জন্য অপেক্ষা করছি, আর ও গেট থেকে বেরিয়ে একটা মোচড়ানো কাগজ ফেলে দিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমি বুঝে যাই যে হয়তো এটা কোনো বার্তা হবে। আমি কাগজটা হাতে নিয়ে এক দৌড়ে স্কুলের পিছনে থাকা আমবাগানটাতে চলে যাই। এরপর আমি চিঠিটা খুলে দেখলাম যে ওতে লেখা ছিল, এই মেয়ে, আপনি এভাবে রোজ দাঁড়িয়ে থাকেন কেন? লেখাটা পড়ার সাথে সাথেই আমার বুকটা কেমন ধূপ করে উঠেছিল। ওই মুহূর্তে আমার কি করা উচিত ঠিক আমি বুঝে উঠতে পারছিলাম না। এমনকি আমি কি উত্তর দিব সেটাও ভেবে পাচ্ছিলাম না। কাউকে কোনো দিন চিঠি লেখার অভিজ্ঞতাও আমার নেই। এদিকে আবার কাউকে কিছু বলারও সাহস পাচ্ছিলাম না আমি। অনেক ভেবে আমার এক কাছের বান্ধবীকে চিঠিটা দেখালাম। অতপর ও পরামর্শ দিল যে আমি ওকে ভালোবাসি এটা লিখে দিতে। এরপর আমি বললাম আমি পারবো না, আমার দ্বারা এইসব হবে না। আমার ভয় হচ্ছে যদি স্যারকে দিয়ে দেয় তাহলে আমাকে টিসি দিয়ে দিবে। না বাবা থাক, আমি বরং ওকে দূর থেকেই দেখে যাব। তারপর আমার বন্ধু বলল, ভীতু দেখেছি, কিন্তু তোর মতো ভীতু একটাও দেখিনি। আরে কিচ্ছু হবে না, প্রেম করলে একটু ঝুঁকি নিতেই হয়। ও কিছুটা সাহস দেওয়ার পর আমি ঠিক করলাম যে চিঠির উত্তর দিব। এরপর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন আমি চট করে ডায়েরির একটা পৃষ্ঠা ছিঁড়ে তাতে লিখতে বসে যাই। আমি এবার গল্প থামিয়ে দিলাম। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে বললাম, কফিটা সুন্দর হয়েছে। সত্যি? নর্মালি আমার নিজের হাতের কফি খেতে ভালো লাগে, তবে আজ একটু অন্যরকম ভালো লাগা খুঁজে পেয়েছি। কী রকম? লজ্জা করছে? লজ্জা? এতে আবার লজ্জার কি আছে? মানে এই প্রথম কারোর সাথে একই কাপে কফি খাচ্ছি তো তাই। তাই নাকি? হ্যাঁ স্যার তাই। আর একটা জিনিস, কি? আপনি কি ঠোঁটের যত্ন একেবারেই নেন না? কেন বলুন তো? কফির কাপে চুমুক দেওয়ার সময় আপনার ঠোঁটে ছোঁয়া পাচ্ছিলাম, তাই মনে হলো। আমি এবার হো হো করে হেসে উঠলাম। সত্যি খুব খুশি লাগছে আজ। ওর প্রত্যেকটা কথাই আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি। প্রথম বাসর রাতটা যে এভাবে কাটাবো কখনো ভাবিনি আমি। খুব রোম্যান্টিক একটা ছেলে। আমার ফিলিংসগুলো ওকে বলতে পেরে খারাপ লাগছে না, বরং আমি শান্তি পাচ্ছি। আমার ঘোর কাটিয়ে দিয়ে তানভীর আবার বলে উঠল, তারপর কি হলো বলেন। লেখার সময় আমার হাত থরথর করে কাঁপছিল। আর যত নেগেটিভ চিন্তাভাবনা আছে সব আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। কি আর করব, ওকে পাওয়ার জন্য সাহস করে চিঠির উত্তর লিখেই ফেললাম। উত্তরটা কি লিখেছিলেন? লিখেছিলাম, যদি বলি তোমাকে দেখার জন্য। হাসছেন কেন? এই সামান্য লেখা লিখতে গিয়ে এই অবস্থা? আমি ভীতু টাইপের ছিলাম, তাই সব কিছুতেই ভয় পেতাম। কি আমার প্রেমিকা নারী রে! আচ্ছা, তারপর কি হয়েছিল? চিঠিটা কি দিতে পেরেছিলেন তো? হ্যাঁ, তবে অনেক কষ্টে।
চিঠি দিতে গিয়ে মনে হচ্ছিল যে এই বুঝি কেউ দেখে ফেলল। যদি একবার কেউ দেখে ফেলে তাহলে আমি শেষ। কি আর করা, তাও কিভাবে যেন সবার চোখ এড়িয়ে চিঠিটা দিতে পেরেছিলাম। চিঠি দেওয়ার পর সেও আমাকে উত্তর দেয়। আবারও সেই স্কুলের পিছনের আমবাগানে গিয়ে চট করে চিঠিটা পড়ে ফেলি। বিশ্বাস করুন, ওই চিঠিটা পড়ার পর আমি ভয়েতে 7 দিন স্কুলে যাইনি। কি 7 দিন? ওহ মাই গড! শুধু ওইটা না, আমার খাওয়া দাওয়াও সব বন্ধ হয়ে গিয়েছিল। শুধু খাওয়া, গোসল আর ঘুমানোর জন্য বাসায় যেতাম, আর সব সময় বাইরে থাকতাম। এক কথায় পলাতক আসামির মতো থাকতাম। কিন্তু কেন? ওই চিঠির কারণে। কেমন লেখা ছিল যে আপনি এভাবে লুকিয়ে থাকতেন? সেদিনের কথা মনে পড়লে আমি নিজেই হেসে ফেলি। নিজেকে কেমন যেন বোকা বোকা লাগে। আরে বলেন তো। চিঠিতে লেখা ছিল, তাই বুঝি? দাঁড়ান, আপনার খবর আছে। আমি কালকেই হেড স্যারের কাছে আপনার নামে নালিশ দিব, আর এই চিঠিটাও দেখাবো। ব্যাস, এরপর থেকেই আমার প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। কি আতঙ্কে যে ছিলাম শুধু আমিই জানি। অন্যদিকে তানভীর আমার কথা শুনে হো হো করে হেসে উঠছে, আর ফাঁকে ফাঁকে কফির কাপে চুমুক দিচ্ছে। ছেলেটার কফি খাওয়াটা খুব ইন্টারেস্টিং, কেমন বাচ্চাদের মতো খায়। চুমুক দেওয়ার সময় আবার ফু দিয়ে খায়। সত্যিই খুব ইন্টারেস্টিং। তারপর কি হলো বলেন না। তারপর 7 দিন পার হয়ে যাওয়ার পর আমার ওই বন্ধুর কাছে জানতে পারলাম যে ছেলেটা কোনো নালিশই দেয়নি, বরং সব আগের মতোই স্বাভাবিক ছিল, আর আমাকে নাকি রাব্বি মাতবর খুঁজছে। তখন আমি যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন ভয়ে ভয়ে আবার আমি স্কুলে যাওয়া শুরু করি। এতদিন স্কুল কামাই দিয়েছি বলে স্যার ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। সেদিন স্যার বলেছিল, ওই মাইয়া, এতদিন স্কুলে আসোস নাই কেন? বাড়িতে কি ঘোড়ার ঘাস কাটছিস? আজ সকালে তোর বাপের সাথে রাস্তায় দেখা হয়েছিল। তোর বাপের কাছে তোর নামে নালিশ দিছি। আজকে বাসায় যাস খালি। এই তো যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই হয়েছে। আমার এদিকেও গেল ওদিকেও গেল। একে তো একটা মেয়ে হয়ে সবার সামনে কান ধরে আছি, আবার বাসায় গেলে বাবার হাতে উত্তম মধ্যম খাওয়া থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর এইদিকে রাব্বি মাতব্বরি থুকু রাব্বি মাতবর আমার করুণ অবস্থা দেখে মুখ লুকিয়ে হাসছিল। এরপর আমিও রাগে দুঃখে দাঁত কড়মড় করে মনে মনে বললাম, শালার চ্যাংরা থুকু ছ্যামরা, তোর জন্যই আজ আমার এই অবস্থা, আর তুই হাসছিস। তারপর? এরপর রাব্বি মাতবর বুঝে গিয়েছিল যে ওর জন্যই আমার এই দশা, তাই স্কুলে আসলেও আমি আর ওর জন্য গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম না। সেদিনের ঘটনার পর থেকে প্রায়ই ও আমার দিকে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে আমার ওর চোখে চোখ পড়ে যেত, আর যখনই চোখ পড়তো মনে হতো ও যেন আমাকে কিছু বলতে চায়। হয়তো ছেলেটা তার ভুল বুঝেছে, এখন সরি বলতে চাই। আমিও আর ওই দিকে ইন্টারেস্ট দেখাইনি, আগের মতো চুপচাপ থাকি আর পড়াশোনায় মন দিই। এভাবে 2 দিন যাওয়ার পর আমার অঙ্ক বইয়ের মাঝে একটা চিঠি পেলাম। চিঠিটা পেয়ে খানিকটা অবাক হই। ওতে যা লেখা ছিল যা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এক কথায় জাস্ট আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে গিয়েছিল আমার। মাই হার্ট লিভস আপ উইথ জয়। বাহ, এখানেও খুব ইন্টারেস্টিং। কি লেখা ছিল তাড়াতাড়ি বলেন তো, আমার আর তর্স হয়েছে না। আমি এবার কফিতে চেয়ে চুমুক দিতে যাব, ঠিক তখনই দেখি কাপ ফাঁকা। এরপর তানভীর বলল, ওহ সরি, আমি এখনই আরেক কাপ কফি বানিয়ে আনছি। এক দৌড়ে যাব আর আসবো, তারপর শুনবো চিঠিতে কি লেখা ছিল। আর হ্যাঁ, ভুলেও কিন্তু সিগারেটে হাত দেবেন না। আমি মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। ছেলেটা সত্যিই তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নামছে। এরপর আমি বলে উঠলাম, এই পড়ে যাবেন তো, আস্তে আস্তে যান। যাই হোক প্রিয় ভিউয়ার্সরা, শেষের চিঠিতে কি লেখা থাকতে পারে তা অনুমান করে দয়া করে আপনারা কমেন্টে লিখে জানিয়ে দিন। মনে করুন এটা আপনাদের জন্য একটি কুইজ প্রতিযোগিতা।